তারপরে এখান থেকে যাবেন। এই জন্য আপনাদের সবাইকে অগ্রিম অভিনন্দন, এবং অনেকের সাথে হয়তো ঈদের আগে আর দেখা হবে না, তাই অগ্রিম ঈদ মুবারক। আর যাদের সাথে দেখা হবে ঈদ মুবারক 2-3বার আরো হবে। এইখানে বোধহয় আমি সর্বশেষ অনুষ্ঠান করেছি আজ থেকে 13 বছর আগে। খুব সম্ভবত সেটা ছিল আমাদের ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির একটা অনুষ্ঠান ছিল, আমার যতদূর মনে পড়ে। সে অনুষ্ঠানে আমি মাল্টিপারপাসের উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলাম, আর তখন মাল্টিপারপাসের চেয়ারম্যান হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন। আমি যদি হিসাব ভুল না করি, আমার এতটুকুই মনে আছে। যাই হোক, অনেকদিন পর তো রমজান মাস, আমার একটা প্রতিশ্রুতি, একটা কমিটমেন্ট আছে। আমি এই পুরো রোজার মাস বাসায় আমার বাচ্চাদের সাথে ইফতারি করব, বাইরে কোথাও ইফতারি করবো না। এটা একটা আমার কমিটমেন্ট, যেহেতু আমি তাদেরকে 12টা রোজা কাছে পাই। তাই আপনাদের সাথে যে আমি ইফতারি করতে পারবো না, এটা জন্য আন্তরিকভাবে দুঃখ। আচ্ছা, আমরা আসলে কি করতেছি, ডেস্টিনি কি করে? ডেস্টিনি সম্বন্ধে এত বেশি প্রপাগান্ডা, এত বেশি বিভ্রান্তি, এত বেশি মিথ্যাচার, এত বেশি প্রলাপ সংলাপ আছে যে সীমায়। আসল জিনিসের মধ্যে কেউ দেখার চেষ্টা করে না, আবার অনেকে জানলেও প্রকাশ করে না। কারণ কেউ ডেস্টিনিকে সন্দেহ করে, কেউ ডেস্টিনিকে ভালোবাসে, আবার কেউ ডেস্টিনিকে ভয় পায়। এটা যার যার অবস্থান থেকে প্রতিক্রিয়াটা হচ্ছে। তার কারণ কি, যিনি ডেস্টিনিকে সন্দেহ করে তার কারণ হচ্ছে তিনি ডেস্টিনির উদ্দেশ্য আদর্শ সম্পর্কে কোনো অবহিত নন এবং জানেন না যে ডেস্টিনি আসলে কাজটা কিভাবে করে, ডেস্টিনি আদৌ দেশের কল্যাণে কাজ করছে কিনা তিনি জানেন না। বরং তিনি যেটা জানেন সেটা ভুল জানেন, যে ডেস্টিনি একটা পিরামিড স্কিম, একটা পঞ্জি স্কিম। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে একটু পিরামিড স্কিমের উপরে একটা ডেফিনিশন লেখেন 10 মার্কের, উনি 2 মার্কেরও লিখতে পারেন। তাকে যদি বলা হয় পঞ্জি স্কিমের উপরে 10 মার্কের একটা সংজ্ঞা লেখেন, উনি 2 লাইনও লিখতে পারেন। কিন্তু বলার সময় বলতেছে এটা পঞ্জি স্কিম। আমার মনে পড়ে আমি অনেকদিন আগে একবার বাংলাদেশে যখন ফেরত আসছি 93-তে, কানাডা থেকে আর কি, কানাডা প্রবাস থাকার সময় আমি 93-তে আসছি, অনেকদিন থাকার পরে। তো আমি গুলিস্তান থেকে খুব সম্ভবত রিক্সা দিয়ে মতিঝিল যাচ্ছিলাম। কথা প্রসঙ্গে দেখি কি রিক্সাওয়ালা থামিয়ে আমাকে বললো, স্যার একটু থামাই, একটা বোতল পানি নিই। খাবেন কিসে? একটা বোতল পানি নিয়েছি। আমি খুব অবাক হয়েছি যে রিক্সাওয়ালা কত টাকা ভাড়া পায়, সে বোতল পানি খায়। আমি তাকে একটু টিপ্পনি করলাম যে, কি ভাই, আপনি কয় টাকা দিনে কামাই করেন যে বোতল পানি কিনে খান? তখন মাম ছিল বাজারে, মাম কিনে খাচ্ছে। ও স্যার কি করবো, পানির ভিতরে এখন এত বেশি পোকামাকড় হয়ে গেছে যে, তখন কিন্তু টিউবওয়েলের পানিতে একটা কেমিক্যাল পাওয়া যায়, হ্যাঁ, আর্সেনিক। সেটাই সে বলতেছে যে পানিতে অনেক পোকামাকড় ভরে গেছে, এখন শুনতেছি পানিতে নাকি আর্সেনিক পোকা পাওয়া যায়। আমি বলছি আর্সেনিক তো পোকা না, আর্সেনিক তো একটা কেমিক্যাল, এটা না স্যার পোকা। তো সে আর্সেনিক পোকা দেখে কি করছে, সাপ্লাইয়ের পানি খাওয়া কমাই দিয়ে রিক্সাওয়ালা হিসেবে ভালো থাকার জন্য সে বোতল পানি খাচ্ছে মুক্ত থাকার জন্য। তো দেখেন তার কাছে আর্সেনিক সম্পর্কে কনসেপশনটা কি।
সে আর্সেনিককে একটা নামে জানে। ঠিক অনেকে আমাদের এই পঞ্জি স্কিম আর পিরামিড স্কিমটা এইভাবে, ওনারা কোনোদিন পঞ্জির নামও শুনে নাই। জিজ্ঞাসা যদি করা হয় পঞ্জি কে, তার বাড়ি কোথায়, উনি কি করতেন, 2 লাইনও লিখতে পারেন। আমি আপনাদেরকে আজকে সেই পঞ্জি স্কিম আপনাদের নলেজ হওয়ার জন্য একটু সময় নিয়ে বলে যাব। এই পঞ্জি ছিল একজন ইটালিয়ান মাফিয়া, সিসিলিতে তার জন্ম। তখন ইটালির এই সিসিলি থেকে বহু লোক, আমরা যেমন এখন মালয়েশিয়া যাই, এখন বোটে করে দেখেন না বাঙালিরা টেকনাফ দিয়ে মালয়েশিয়া যাচ্ছে, লিবিয়া যাচ্ছে, এইভাবে সিসিলি থেকে তারা কানাডা আমেরিকার দিকে পাড়ি দিত, আটলান্টিক পার হয়ে। এবং এরা দেশ ছেড়ে এসে কানাডা এবং আমেরিকার মতো জায়গাতে তারা আশ্রয় নিত। এই পঞ্জি তখন কানাডিয়ান নাগরিকত্ব নেয়। নেওয়ার পরে সে প্রথমে যে কাজটা করেছে, যেহেতু সে মাফিয়া এবং সে ভালো লোক নয়, সে এইখানে তার পুরনো অপরাধের কাজকর্ম শুরু করে দেয়। এবং প্রথম সে যখন অ্যারেস্ট হয়, পুলিশের হাতে জেলে যায়, সেই অপরাধটা ছিল সে একজনের একটা ব্যাংক চেক জাল সই সিগনেচার করে টাকা উঠে ধরা খেয়ে জেলে যায়। জেলে যাওয়ার পরে সে আবার জেল থেকে কিছুদিন পরে ছাড়া পায়। ছাড়া পায় সে এবার কানাডা থেকে পালায় চলে গেছে আমেরিকা। আমেরিকা থেকে সে কি করলো, সে একটা ফাইন্যান্সিয়াল বন্ড ছাড়লো। সে ফাইন্যান্সিয়াল বন্ড যখন সে ছাড়লো, এইটার জন্য কোনো কেন্দ্রীয় ব্যাংক থেকে সে কোনো অনুমতিও নেয়নি। না নিয়ে সে নিজে নিজে একটা মন গড়া ফাইন্যান্সিয়াল বন্ড ছাড়ছে। আপনারা বলতে ফাইন্যান্সিয়াল বন্ড চিনবেন, যদি আমি একটা সহজ দেই, উদাহরণ দেই। কিছুদিন আগে আমি পেপারে পড়ছি, দেখছি বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত কোম্পানি সুসুক বলে একটা ছাড়ছিল বন্ড, ওরকম একটা বন্ড। এই সুসুক বন্ডটা বোধহয় আমার ধারণা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছিল, আবার আছে এভাবে, এরকম একটা বন্ড ছাড়ছে। অথবা ধরেন আপনি যে আরো সহজভাবে বলছেন প্রাইজ বন্ড, প্রাইজ বন্ড তো সরকার ছাড়া। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান কোনো বন্ড বাজারে ছাড়তে হলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের পারমিশন নেই। এরকম পারমিশন ছাড়া সে একটা বন্ড ছাড়ছে। সে বন্ডের নাম ছিল পঞ্জি বন্ড এবং তার স্কিমের নাম ছিল পঞ্জি স্কিম। এখন এই বন্ডের কাজ কি? বন্ড সে বাজারে ছাড়ছে এইভাবে যে কেউ এই $100 একটা বন্ড, বন্ডগুলোর দাম ছিল $100। এই $100 বন্ড তারা মাত্র $70 কিনতে পারে। শর্ত হচ্ছে এই $70 দিয়ে এই $100 বন্ডটা কিনে আপনি নিজের কাছে 3 মাস রাখবেন। 3 মাস রাখার পরে 3 মাস পরে আবার পঞ্জির কাছে আসবেন, পঞ্জির অফিসের কাউন্টারে জমা দিবেন। জমা দিলে আপনাকে কিন্তু ওই $100 বন্ডটা রেখে আপনাকে সত্যি সত্যি তারা $100 দিয়ে দিবে। কিন্তু বন্ডটা কিনছেন কিন্তু আপনার কত দিয়ে? $70 দিয়ে। আপনার মুনাফা হচ্ছে কত? 30% না, কিন্তু খেয়াল করবেন $30 পার্সেন্টেজ করলে কিন্তু বাড়বে। কারণ আমরা পার্সেন্টেজের হিসাবটা কিন্তু ভুল করি। 100 টাকায় 30 টাকা দিলে সেটা 30%, কিন্তু 70 টাকায় 30 টাকা দিলে সেটা 30%। যাই হোক, সে 30 টাকা দিল। এইভাবে তার এই খেলাটা শুরু হয়ে গেল। এখন মানুষ দেখে যে কিনে $70 এই বন্ড কিনলে 3 মাস রাখলে 3 মাস পরে দিচ্ছে। এখন সবাই এটা কিনতেছে, বেচতেছে, খুব ঘুরছে, কাজটা চলতেছে। সরকারি কর্মকর্তা যারা অবসরে গেছে তারা তাদের রিটায়ারমেন্টের টাকা, ব্যবসায়ীরা তাদের ব্যবসার টাকা, সাধারণ মানুষ তাদের টাকা দিয়ে এই বন্ড 30% কমে কিনতেছে, আর 3 মাস পরে জমা দিয়ে 100% নিয়ে চলে যাচ্ছে। এই শুরু হইল তার পিরামিড গেম। তার এই পিরামিড গেমের মধ্যে একটা জিনিস খেয়াল রাখেন, কোন রেফারেল ব্যাপার ছিল না। মানে এমন না যে আপনি একজনকে নিয়ে আসছেন, নিয়ে আসলে আপনি তাকে দিয়ে বন্ড কিনেছেন, এই বন্ড কেনার জন্য আপনাকে একটা কমিশন দিছে। খেয়াল করেন কথাটা, এই জন্য বললাম এখানে কোনো স্পন্সর নাই, রেফারেন্স নাই। যার যার নিজের মতো করে পঞ্জির ব্যাংকে আসতো, বন্ডটা কিনে নিয়ে চলে যেত, $100 বন্ডটা $70 দিয়ে, আবার 3 মাস পরে এসে জমা দিত, $100 পেয়ে যেত।
30 টাকা লাভ হতো। এখানে কোনো রেফারেল নাই যে একজন আরেকজনকে ধরে নিয়ে আসবে। এমএলএম কিন্তু এটা আছে, একজন একজনকে ধরে নিয়ে আসবে। তাহলে এই জায়গাটাতে পঞ্জি স্কিমের সাথে কোনো মিল আছে না, কারণ এরা যেহেতু ডাইরেক্ট পঞ্জি ব্যাংকে যেত। পঞ্জি অনেকগুলো ব্যাংক শাখা টাকা খুলে বসছে। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে এফবিআই সত্য হলো যে তার এই ঘটনা বদ উদ্দেশ্য আছে, কারণ লোকটার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখে মাত্র কিছুদিন আগে কানাডাতে সে চেক জালিয়াতি করার জন্য জেল খেটে আসছে। যেহেতু সে জেল খেটে আসছে, সুবিধার লোক আসে, তার উপরে চোখ রাখা। তখন মন্ত্রীর যে বিভিন্ন অফিস আছে, বিভিন্ন অফিসে গোপনে, তখন তার ওয়্যারলেস ক্যামেরা ছিল না, আইপি ক্যামেরা ছিল না, তার দিয়া তারের মাথায় এত মোটা তার কেবলের মতো হাতের মাথায় আপনার ক্যামেরা, এবং সেটাকে ঢুকাইতে হচ্ছে লাইটের ভিতরে। লাইট থাকতো, ফ্যান থাকতো, এর ভিতরে দিয়ে যেত এই তারটা গিয়ে। সে পঞ্জির অফিসের পাশে আরেকটা অফিস এফবিআই ভাড়া করত, অন্য অফিস হিসাবে মনে করেন সেলুন বা ট্রাভেল এজেন্সি, একটা ভাড়া দিত আর কি, লোক দেখানো। সেখানে বসে বসে এর অপকর্মগুলো দেখতো তারা, আর হিসাব করতো যে কমিশন পালানোর জন্য চিন্তা করতেছে। এদিক দিয়ে পঞ্জি কিন্তু এটা করতে 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 তার লাইব্রেরি তৈরি হলো। তার যে লাইব্রেরি তৈরি হলো, সেই লাইব্রেরিতে সে হিউজ পরিমাণ টাকা লাইব্রেরি হলো। তারা পাওয়া হয়েছে কোন মানুষ? একদম সর্বশেষ যারা কিনছে, পঞ্জি বন্ড কিনছে, যারা 3 মাস পরে লাভ পাবে মনে করেন, সেটার সংখ্যা বুঝার সুবিধার্থে আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন $1 বিলিয়ন দিতে হবে তাকে 3 মাস পরে, কিন্তু এই মুহূর্তে সে টাকা উঠে রাখছে 700 মিলিয়ন। 3 মাস পরে দিতে হবে 1 বিলিয়ন, শর্ট আছে কত? 300 মিলিয়ন। এই অবস্থায় সে পালানোর একটা চিন্তা করে, যেই সে গোছগাছ করতেছে, এফবিআই রেডি আছে, তারা তো জানে সে একটা সময় হাত তুলতে হবে। তখন তারা কি করলো? রেড দিল, রেড দিয়ে তারা অ্যারেস্ট করে নিয়ে গেল, সে আর পালাতে পারবে না। এবং এইটা নিয়ে তখন মামলা হলো, এবং বিখ্যাত মামলা ক্যালিফোর্নিয়াতে। এটা খুব সম্ভবত আমি যদি হিসাব ভুল না করি 1917, 18, 19, 20 এই টাইপের সময়, এরকম টাইপে, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর। এবং এটা সারা ওয়ার্ল্ডে কাঁপায় ফেললো যে ইতালিয়ান মাফিয়া এরকম একটা গেম খেলছে, যেটা নাম হচ্ছে পঞ্জি স্কিম। এবং বিশ্বাস করেন, সেখানে আমেলামে যেমন আমরা 1 জন 2 জনকে ধরে নিয়ে আসি, 2 জন 4 জন ধরে, সেই ধরনের কোনো স্কিম ছিল না। ছিল সরাসরি তারা পঞ্জির ব্যাংক থেকে এই বন্ডগুলো কিনে। তাহলে এই জায়গাটা আমি একটু থামি না, আপনারা একটু আলোচনা করেন। যতটুকু বলছি এতটুকুর সাথে বর্তমানে যারা ডাইরেক্ট সেলিং কাজ করে, মার্কেটিং এর কাজ করে, তাদের সাথে এখানে কতটুকু মিল আছে? 2% মিল। কিন্তু বলার সময় মনে হতেছে যে এরা পঞ্জি স্কিম খেলে, পিরামিড স্কিম খেলে। কেন বলে? আমাদের দেশে বেশ কিছুদিন ধরে একটা কালচার চলে আসতেছে স্বাধীনতার পরের থেকে। দেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। এই 54 বছরে কিন্তু একটা জিনিস দেখছি আমি, সেটা হচ্ছে প্রথম দিকেরটা বলি। 71 সালে যখন দেশ স্বাধীন হলো, তো 72 সালে আমি তখন নিয়মিত পত্রিকা পড়তাম। 2টা পত্রিকা তখন বাজারে আমি নিয়মিত পড়তাম, একটা ছিল দৈনিক বাংলা আর একটা ছিল ইত্তেফাক। তো দৈনিক বাংলার মধ্যে রশিদুল নবী, উনি যখন সংক্ষেপে ওনার নাম হচ্ছে নবী, উনি কার্টুন লিখতেন। আমার পত্রিকার কোনো খবর ভালো লাগতো না, শুধু কার্টুনটা ভালো লাগতো। আমি কার্টুন পড়তাম আর পত্রিকা রেখে দিতাম। ছোট মানুষ পত্রিকা পড়বো কি? আমি তখন মাত্র ক্লাস 4-5 এর ছাত্র, 5 এর পড়তাম। আমি তখন দেখি যে উনি একটা কার্টুন গুলো বুঝতাম। তো দেখি কি একটা কার্টুন আছে, এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডে বুদ্ধি দিচ্ছে, মানে কার্টুন, 2টা কার্টুন। সেখানে এক বন্ধু আরেক বন্ধু বলতেছে, তুই কি আসলে তারা সাহায্য করতে চাস? হ্যাঁ। তো কোনো সমস্যা নাই, ভিড়ের মধ্যে শুধু হাইজেকার করবি আর কিছু। অর্থাৎ তখন দেশের অবস্থা এত খারাপ ছিল, কাউকে পিটানোর জন্য আপনার কিচ্ছু বলা লাগতো না, খালি ভিড়ের মধ্যে কোনো হাইজেকার আর ধরে মাইল স্পটে ডেড। দেশের অবস্থা এত খারাপ ছিল, ওইটাকে টিটকারি মেরে রশিদুল নবী এই কার্টুনটা আছে। তাহলে দেখেন কত খারাপ অবস্থা, যে হাইজেকার করলেই শেষ। কিন্তু পরবর্তীকালে সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন একটা শব্দ যোগ হয়েছে,
সেটা হচ্ছে আপনি কাউকে ছোট করতে চান, কাউকে ধমকাইতে চান, কারো যদি গালি দিতে চান, তো এই মির্জাফর টির্জাফর এগুলা অনেক ছোট গালি, এগুলা কারণ মির্জাফর বললো লাভ নাই, কারণ কিছু মনে করেন না, ল্যাঙ্গুয়েজ খারাপ করে দুই একটা কথা বলতেছি, প্লিজ অ্যালাউ করেন। সেটা হচ্ছে কারণ আপনি শুয়োর বাচ্চা বলতেছেন, এটাও খারাপ গালি না, কুত্তার বাচ্চা বলতেছেন, এটাও খারাপ গালি না, চার বলতেছেন, এটাও খারাপ গালি না, আরো খারাপ গালি আছে। সেটা হচ্ছে আপনি শুধু তারা বলবেন বেটা রাজাকার। এই যে একটা মার্কেট পাই গেল, বিশ্বাস করুন না, সমাজে মার্কেট পেয়েছে। যখন আপনার শত্রুকে ঘায়ল করতে হবে, একটা শব্দ ব্যবহার করুন, কি বলবেন? এটা রাজাকার। আসলে ওটা তখন জন্ম হয়েছে কিনা, ওই বেড়াইটার সাথে জড়িত ছিল কিনা, বা তার কোনো সম্পৃক্ততা আছে কিনা দেখার দরকার না। এখন দেখা যাক পঞ্জি স্কিমের মতো আমি রাজাকারটা একটু ব্যাখ্যা দিয়ে দেব। হোয়াট ইজ রাজাকার? আসলে রাজাকার কে ছিল? যারা দেশের স্বাধীনতার পক্ষে ছিল না, তারা কি সবাই রাজাকার? বাংলাদেশে তখন বহু লোক ছিল স্বাধীনতার পক্ষে, আর বহু লোক স্বাধীনতার পক্ষে ছিল না। যদি অনুপাত করি, আমার মনে হচ্ছে আধা আধা হবে, 50-50 হবে। কারণ অনেক লোক জানতোই না যে স্বাধীনতাটা কি এবং এটা কিভাবে অ্যাচিভ করতে হয়, এরা ছিল চুপ। তো তাহলে এরা স্বাধীনতার পক্ষে ছিল না। আর যারা স্বাধীনতার পক্ষে ছিল, তারা ছিল রাজনৈতিকভাবে সচেতন, যেমন ছাত্র, রাজনৈতিক নেতা, সমাজ সংস্কারক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, এনারা ছিলেন রাজনৈতিকভাবে সচেতন, এনারা স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। কিন্তু কৃষক কিন্তু জানতো না স্বাধীনতা কি জিনিস। সে বলতো বাবা আমি তো দিনারি দিন খাই, বুঝি না। তো তাকে কি আপনি পক্ষে শক্তি বলবেন না বিপক্ষে বলবেন? কোনোটাই না, সে নিরপেক্ষ ছিল। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি 7.5 কোটি লোক ছিল, কিন্তু 7.5 কোটি মুক্তিযোদ্ধা ছিল না। মুক্তিযোদ্ধা ছিল কয়েক লাখ, যদি খুব বেশিও ধরেন 10 লাখ পার হতে পারবেন না। তাহলে 10 লাখ যদি মুক্তিযোদ্ধা হয়, আর যারা মুক্তিযোদ্ধা ছিল না তারা যদি সবাই রাজাকার হয়, তাহলে তো হিসাবে দেখা গেছে 10 লাখ ছিল মুক্তিযোদ্ধা, 7,40,00,000 ছিল রাজাকার। ব্যাপারটা কি আসলে তাই? এবার শুনুন, তাহলে রাজাকার আসলে কে? রাজাকার ছিল কি? রাজাকার হচ্ছে পাকিস্তানি বাহিনী তাদের হেল্প করার জন্য একটা বাহিনী বানাইছে আনসারের মতো, যেখানে এরকম লেখা থাকতো, খাকি পোশাক এবং পরিষ্কার লেখা আছে রাজাকার, RAZAKAR, রাজাকার। এখানে লেখা আছে, তার এখানে সিল মারা। এই রাজাকার বাহিনী কি করতো? এরা মিলিটারিদের একটা সমর্থক দল হিসেবে কাজ করতো। এইভাবে তারা রোড ব্যারিকেড, এদের কাছে অস্ত্র ছিল না, এরা রোড ব্যারিকেড, ডান্ডা ছিল, এদের কাছে ম্যাক্সিমাম ছিল ডান্ডা, দেশি অস্ত্র টাইপের, মায়ের পিঠ দেওয়ার মতো, বন্দুক বা রাইফেল বলতে এগুলো ছিল না এদের কাছে। এরা রাস্তা ব্লক করতো, মানুষের আটকাইতো, এদের সন্দেহজনক লোকের ধরে নিয়ে মিলিটারির কাছে সংগ্রহ করে দিত, বাড়িতে বাড়িতে হামলা দিতে, এই করতো সেই করতো। এই ছিল রাজাকার বাহিনী। এবং কোন রাজাকার বাহিনী পোশাকের বাইরে ছিল না, মনে রাখেন, সবার পোশাক পরা ছিল খাকি পোশাক, আর এখান দিয়ে লেখা ছিল রাজাকার। তাহলে আপনি যে লোকটা হঠাৎ করে রাজাকার করলেন, ও কি ওই পোশাকধারী লোক? তাহলে তাকে রাজাকার বলে গালি দিচ্ছেন কেন? সুবিধা। কারণ তখন আমাদের ভিতরে একটা ঘেন্না জমে আসছে রাজাকারের উপরে, কারণ রাজাকার বললে সবাই খুশি। ঠিক এখন যেটা হচ্ছে, এমএলএর কোম্পানিগুলোকে গালি দেওয়ার জন্য একটা শব্দ আবিষ্কার করছে কিছু অসচেতন মহল, কিছু উদ্দেশ্য মহল একটা শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে এটা পঞ্জি স্কিম। বুঝুক আর না বুঝুক, সবচেয়ে অবাক লাগে অনেক কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, কি বলছি, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, অশিক্ষিত লোক, শেষের শব্দটা খুব কঠিন বলছি, এটা আমি রবি ঠাকুর থেকে শিখছি। রবি ঠাকুর বলছে তোমরা কলেজ পড়লে, ইউনিভার্সিটি পড়লে সবাই শিক্ষিত বলো কেন? তারা তো শিক্ষিত হয়, তারা কলেজ পড়ুয়া, তারা ইউনিভার্সিটি পড়ুয়া। শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার দরকার আছে। অনেক কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, বুঝে হোক আর না বুঝে হোক, তাকে যদি কোনো সাংবাদিক বন্ধু প্রশ্ন করে, আচ্ছা ভাই আপনি একটু এই কোম্পানি শুদ্ধ বলে, তো উনি বলে দিচ্ছে এটা তো পঞ্জি স্কিম,
আমার বাড়ির কাছে থাকে এরা, আমি ডেইলি ওদেরকে দেখি, ভাবখানা যে উনি বুঝে এগুলো। যদি এরপরে প্রশ্নটা একটু আসতে যে ভাই পঞ্জি স্কিমটা কি বুঝা না বুঝতে পারবো, কারণ শুনে গালি দেয়। আমি একদিন বিবিসিতে জেলের বিষয়, আমি তখন আমাদের রেডিও চালাইতে পারি, শুনতে দিত জেলখানায়। তা আমি কি করবো, যেহেতু টিভি ছিল না, আমার প্রতিনিয়ত একটা অভ্যাস ছিল, আমি বিবিসি সন্ধ্যা 7টার খবরটা শুনতাম, 7টা না 7:30 বিবিসি ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে বিবিসি। বিবিসিতে একদিন ইনভ্যালিড আমাকে একটা ই কমার্স নিয়ে কথা হচ্ছে, তাদের বিষয়ে বিতর্কিত কথাবার্তা হচ্ছে, চট করে বলে ফেললো যে এটা তো পঞ্জি স্কিম। বিশ্বাস করেন, আমি যতটুকু ইভ্যালিড, আমি ইভ্যালিডে কিন্তু ডিফেন্ড করতেছি, ইভ্যালিডকে আমি যতটুকু স্টাডি করছি তার সাথে পঞ্জি স্কিমের কোনো মিলে নেই। পঞ্জি স্কিম বিক্রি করতে হচ্ছে বন্ড, আর ইভ্যালিড দিতে আছে ফ্রি মোটরসাইকেল। বুঝলো, একটার সাথে একটা কোনো মিল আছে? কোনো মিল নেই। এখন সে কিভাবে দিচ্ছে আমি জানি না, কারণ এখনো বাংলাদেশে সিঙ্গারা একটা খেলে আরেকটা ফ্রি দেওয়ার বিধান আছে না? পার্থক্য হচ্ছে সিঙ্গারা একটা সিঙ্গারা ফ্রি দেয়, হয়তো ইভ্যালি একটা মোটরসাইকেল ফ্রি দিতে চাইছে, সাইজে একটু বড়। মানে একটা কিনলে আরেকটা ফ্রি দেওয়ার বিধান আমি এখন এই রোজার মাসেও পাবো ইনশাআল্লাহ। টুপি একটা কিনলে একটা ফ্রি, পাঞ্জাবি একটা কিনলে একটা ফ্রি। এখন যার যার অবস্থান থেকে তার ক্ষমতা অনুযায়ী ফ্রি দিচ্ছে। এটা হতে পারে যে ইভ্যালি তার যে ক্ষমতা সেটা কতটুকু জাস্টিফাই করে অফার করতেছে, এটা ইভ্যালির সাথে আলাপ করলে বুঝবে। এটা আবার দেখার বিষয় না, আমি ইভ্যালি নিয়ে কথা বলতে এখানে দাঁড়াইনি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এবং দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া শিক্ষক, পড়ুয়া বলছি এই জন্য, বুঝে বললাম যে রবি ঠাকুর বলছে পড়লেই শিক্ষিত হওয়া যায় না। একজন পড়ুয়া শিক্ষক বলতেছেন এগুলো সব পঞ্জি স্কিম, এই যে ছাত্রছাত্রী সে বলে হলো এই সমস্ত ইভ্যালি, ডেস্টিনি, হলমার্ক সব হলো আপনার কি, এখন হলমার্কের কিন্তু ইয়ে বানাইছে, পঞ্জি স্কিম বানাইছে। হলমার্ক বেচারা সে লোন নিচ্ছে, লোনের করাপশনে জেলে গেছে, যেগুলো ধারে কাছে নয়, সে গার্মেন্টসের ব্যবসা করে, সে কতগুলো ফেক এলসি জমা দিয়া ব্যাংকের থেকে টাকা উঠেছে, আর সে হয়ে গেছে পঞ্জি স্কিম। মানে যা পারতেছে তাই বলতেছে, ওই যে রাজাকার, দেখা হলেই রাজাকার। আপনি জানেন বাংলাদেশে এমন কোনো রাজাকার বলা হয়েছে যার জন্ম হচ্ছে 1971 সালের পরে, তাহলে সে রাজাকার হয়েছে কিভাবে ভাই? এই জন্য বলতেছি যে আজকে যে এমএলএমকে যে পঞ্জি স্কিম বলা হচ্ছে, একেবারে মূর্খতার মতো ভাষা, মূর্খের মতো ভাষা, না বুঝে না শুনে। আবার বলার সময় এটাও জুড়ে দেয় এই সমস্ত পঞ্জি স্কিম নেটওয়ার্ক মার্কেটিং হইতে সাবধান থাকিবে। আরে বাবা, পঞ্জি স্কিম আর নেটওয়ার্ক মার্কেটিং একই লোক, এক নয়। যারা এই অপরাধগুলো করছেন, যারা এই অন্যায়গুলো করছেন, দয়া করে এইসব ব্যাপারে সচেতন থাকেন। এগুলা ভবিষ্যতে এই ধরনের শব্দ উচ্চারণ করেন না। যে জিনিস বুঝেন না সেটা নিয়ে চুপ থাকেন, বোঝার চেষ্টা করেন, পরে কাজে দিবে, অনেক কাজে দিবে। অন্তত মানুষকে ভবিষ্যতে আর আপনি গালি দিতে হবে না ভুল কথা বলে, ঠিক আছে? তাই এখন আমি এমএলএম পঞ্জি স্কিম নিয়ে একটু শরীরটা আপনাদের একটু হালকা করলাম, টেনশনে থেকে না। আসি ডেস্টিনি ব্যাপারে। ডেস্টিনি এখন যেহেতু আজ বলছি যে আমি তো বেশিক্ষণ কথা বলার আসলে সুযোগ পাবো না, আমি গুরুত্বপূর্ণ কথা আগে চলছি। ডেস্টিনি যে ব্যবসা করেছে সেই ব্যবসাটা ছিল ডাইরেক্ট সেলিং। একটু আগে আমার সহযোগী একজন বলে গেছে যে ডেস্টিনি ব্যবসা করতো ডাইরেক্ট মার্কেটিং, আসলে তাই ডাইরেক্ট সেলিং। আমি বলবো ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট সেলিং করলে আরো বেশি অ্যাকুরেট হয়। আমরা ডাইরেক্ট সেলিং ব্যবসা করতাম। ডাইরেক্ট সেলিং এর মধ্যে যেই সিস্টেমটার সাথে ডেস্টিনির মিল একটু বেশি, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। ডেস্টিনি কখনোই এমএলএম কোম্পানি নয়, কারণ এমএলএম কোম্পানি সম্বন্ধে আমি যতটুকু পড়ছি সেটার সাথে ডেস্টিনির 10% মিল আছে কিনা সন্দেহ এমএলএম কোম্পানির সাথে। নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে হয়তো 30-40% মিল থাকতে পারে। তো আপনি বলবেন তাহলে ডেস্টিনি কি সিস্টেম বা বিজনেস করে? ডেস্টিনি শতভাগ ডাইরেক্ট সেলিং বিজনেস করে, এবং এই ডাইরেক্ট সেলিং এর যে প্ল্যাটফর্মটা, এটা একান্তই ডেস্টিনির নিজস্ব বানানো, ডেভেলপ করা, এবং এটা ধীরে ধীরে ডেভেলপ হয়েছে, একদিনে ডেভেলপ হয়। 2000 সাল থেকে শুরু করে ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। এখনো এটা ডেভেলপমেন্ট চলছে, এবং এটার R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এখনো চলছে। সুতরাং পৃথিবীর কোন কোম্পানির সাথে ডেস্টিনির মার্কেটিং প্ল্যান মেলানো যাবে না। তাই ভুল করে ডেস্টিনিকে রাজাকার বলার আর খামাখা বোকামি করে।
এটা রাজাকার বলতে বুঝেছি পঞ্জি, এটা পঞ্জি কোম্পানি না, এটা স্কিম। আমরা পণ্য বিক্রি করি, পণ্যের উপরে যা লাভ হয় সেই লাভের টাকাটা আমরা বিভিন্ন স্তরে, ওই যে বললাম স্তরে বন্টন করি। এই জন্য আমাদেরকে পার্টলি এমএলএম বলা যাবে, ওই যে কমিশন বন্টন করার অভ্যাসের কারণে। যেহেতু আমরা কমিশনটা স্তরে স্তরে বন্টন করি, এই জন্য ডেস্টিনিকে কখনো কখনো এমএলএম বললে আপত্তি করবো, কিন্তু শুধু এইটুকুর জন্য এমএলএম বললে আবার কিন্তু অন্যায় করা হয়ে যাবে। ডেস্টিনি আরো বড় কোম্পানি, এত ছোট কোম্পানি না। বলুন কি বলেন আপনি? আমি হ্যাঁ, এমএলএম কোম্পানি ডেস্টিনি চেয়ে আরো অনেক ছোট। এত ছোট কোম্পানি আমরা বিজনেস করি। এখন ডেস্টিনি কি করবে? ডেস্টিনি সত্যিকার অর্থে কিন্তু পণ্য বিপণন করে পণ্যের উপরে যা লাভ হতো, লাভের একটা অংশ আপনাদেরকে স্তরে স্তরে ভাগ করে দিয়ে দিত। এটা ছিল ডেস্টিনি ব্যবসা। এই পর্যন্ত ডেস্টিনি নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। ডেস্টিনি যখন তৃতীয় পক্ষের পণ্য এবং সেটা বিপণন করতে গেছে, তখনই ঝামেলার মধ্যে ফেলানো হয়েছে টাকা। এটা কিন্তু আর্টিকেল অফ মেমোরেন্ডামে পরিষ্কার লেখা আছে যে এই কোম্পানি চাইলে অন্য কোম্পানির কমিশন এজেন্ট হিসাবে কাজ করতে পারবে। দয়া করে আপনারা আমাদের আর্টিকেল মেমোরেন্ডাম, আপনি কেন, আপনি যে কোনো কোম্পানির আর্টিকেল মেমোরেন্ডাম হলে শেষের দিকে যে 2-3টা ক্লজ আছে যেগুলো কথা লেখা আছে যে এই কোম্পানি অন্য কোম্পানির জন্য কমিশন এজেন্ট হিসাবে কাজ করতে পারবে। তো তখন আমরা উত্তর দিছি, ভাই আমরা তো কমিশন এজেন্ট হিসাবে কাজ করতে পারবো, আর্টিকেল মেমোরেন্ডামে লেখা আছে। বলে তাই নাকি? কই দেখি তো। যাকে দেখা যায় লেখা আছে। বলো ও কিন্তু তো আপনাদের বিনিয়োগকারীরা জানে না। বলছি কে জানে না? বলে যে বিনিয়োগকারীরা আপনার কাছে বিনিয়োগ করছে তারা তো এইটাতে লেখা আছে জানে না। আপনি কথাটা তাদের কাছে ঢুকাইছেন। প্রাইভেসি লুকানোর মানে ওই যে এটা লেখা আছে, এটার আদলে যে আপনি ট্রি প্ল্যান্টেশনের সাথে এবং সমিতির সাথে চুক্তি করছেন, সেই চুক্তি কি বিনিয়োগকারীদেরকে দেখাচ্ছেন? আমি বিনিয়োগকারী তো অনেক, 17 লক্ষ। এদেরকে এই এগ্রিমেন্ট দেখাতে গেলে দেখছেন আপনি 1 মিনিট করে হলেও 17 লক্ষ মিনিট লাগবে। আপনি এদেরকে দেখান নাই, আপনি গোপনে চুক্তি করছেন, তাদেরকে অন্ধকারে রেখে চুক্তি করছেন, তারা জানে না। তাদের কেউ হয়তো নিশ্চয়ই অভিযোগ করছে, না করে নাই। তো আপনি কিভাবে জানছেন? আমি জানি এটা আপনি এই কাজে করছেন, এদেরকে দেখান নাই। আমাদের বিরুদ্ধে অভিযোগ এজাহারে আছে সাধারণ বিনিয়োগকারীদেরকে অবহিত না করিয়া গোপনে 2টি চুক্তি সম্পাদন করিয়াছে। এইটা একটা বড় ফৌজদারি অপরাধ বাইর করছে। এখানে সম্মানিত কোনো আইনজীবী যদি থাকেন, আপনি বুঝতে পারতেছেন আমি কি কথা বলছি, উনি বুঝবেন আমি কিভাবে ফৌজদারি অপরাধ করছি। আমি সাধারণ বিনিয়োগকারীরা অন্ধকারে রেখার 2 কোম্পানির প্রধানরা মিলে চুক্তি করছে, যে চুক্তির বিষয়বস্তু সাধারণ বিনিয়োগকারীরা জানে না, তাই এখানে একটা অনেক বড় ফৌজদারি অপরাধ হয়ে গেছে। সেই ফৌজদারি অপরাধের নাম কি? চিটিং, প্রতারণা। ভেরি গুড। তো আপনি প্রতারণা হলে আমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিয়ে মামলা করতেন, সেটা না করে মানি লন্ডারিং করছেন কেন? প্রতারণার মামলা তো সাজা বেশি হয় না, 2 বছর হয়। এই জন্য যেহেতু প্রতারণার মামলায় সাজা হয় 2 বছর, তাই উনি প্রতারণার ধারণা দিয়ে মানি লন্ডারিং ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম তাহলে মানি লন্ডারিং এখানে জমা দিল কিভাবে? যেহেতু প্রতারণা করে অর্থ উপার্জন করা হয়েছে, সে অর্থ পরবর্তীকালে আপনাদের অ্যাকাউন্টে গেছে, সেখান থেকে কর্মচারীর অ্যাকাউন্টে গেছে, সেখান থেকে এই অ্যাকাউন্টে গেছে। আমি থামেন, আরো একটা অ্যাকাউন্টে টাকা গেছে কোথায়? আমি এরপরে একদিনের অ্যাকাউন্টে গেছে, সেখান থেকে দুদকের অ্যাকাউন্ট গেছে, দুদকের অ্যাকাউন্ট থেকে মোজার আলীর অ্যাকাউন্টে গেছে। এভাবে স্থানান্তর হস্তান্তর রূপান্তর হয়েছে। তার মানে আমি তার মানে আপনিও মানি লন্ডারিং এ অভিযুক্ত আসেন, কারণ এই লন্ডারিং এর টাকা লন্ডার হতে হতে আপনার বেতন বুঝে ধরেছে। না আপনাদের টাকা আমার বেতনে আসে না, এমসি প্রমাণ করেন যে যায় না। আমাদের লন্ডারকৃত টাকা আপনার অ্যাকাউন্টে যায় না, প্রমাণ করেন। আর এই লন্ডারকৃত টাকা ঘুরতে 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 রফিকুল আমিনের বেতন হিসাবে ঢুকছে, এটাও প্রমাণ করেন পারে না। তাহলে লন্ডারিংটা কিভাবে হয়েছে? খালি জাম করতে করতে গেছে। এইবার আমি জানেন আপনি একজনকে কিন্তু আসামি করেন নাই। কাকে? আমি এনবিআর কে, রাজস্ব বিভাগকে। কেন? তারে তো 410 কোটি টাকা দিয়েছি, লন্ডারিং এর টাকা ভাগ সেও পাইছে। আমি আরো আছে, কিন্তু আমরা প্রায় 17 লক্ষ ডিস্ট্রিবিউটরদের কমিশন দিচ্ছি, এদের একটারও আসামি করেন না। আমি আরো আছে, ওকে। আমি 3000 কর্মকর্তাকে বেতন দিচ্ছি, এরাও লন্ডারিং এর মধ্যে আছে। জজ সাহেব কিন্তু জিজ্ঞাসা করছে যে আসলে এতগুলো লোকের আপনি আসামি করেন নাই কেন? স্যার তাহলে তো আদালত ভরে যাবে।
তাদের উদ্দেশ্য কিন্তু মানি লন্ডারিং ধরা না, প্রতারক ধরা না, তাদের উদ্দেশ্য হচ্ছে রফিকুল আমিন হোসেন আর জেনারেল হারুনকে ধরবে। এই তিনজনকে তারা ধরবে, আর বাকিগুলো কিন্তু খামাখায় ওই ইত্যাদি দিয়ে নাম বাড়ানোর জন্য বাকি আসামি দিচ্ছে। বাকি আসামিদের প্রতি তাদের কোনো আগ্রহ নেই, যে কারণে খেয়াল করেন বাকিদেরকে ধরার চেষ্টাও করে না। তিনজনের পর বাকিরা যারা সারেন্ডার করছে বিভিন্ন দুর্ঘটনায় তারা হয়ে গেছে, আপনার অ্যারেস্ট হয়ে গেছে। কেমন এখন এই হলো আমরা কিভাবে মানি লন্ডারিং করছি। তো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা মহামান্য হাইকোর্টে গেলে ট্রায়াল করলে ইনশাল্লাহ এটার সুবিচার হবে। কেন আমরা আমি বিশ্বাস করি বর্তমান সরকার উনি বিচার বান্ধব সরকার, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। আর সবচেয়ে আমার যে জিনিসটা বেশি ভালো লাগছে, আমি মার্ভেলাসকে লাভ দিয়েছি যখন আমি টিভিতে দেখতেছি, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যখন বলছে আজকে থেকে আপনাদের সবাই মুখ খুলে দিলাম, আমার বিরুদ্ধে যত খুশি সমালোচনা লেখেন বলেন। আমার এত ভালো লাগছে ওনার এই ডায়ালগ দিছি, এবার তাহলে ভিডিও এবার আমরা বোধহয় কথা বলতে পারবো, বাকশক্তি ফেরত আসছে আমাদের। তাহলে বুঝতে হবে উনি কিন্তু সংবাদ সমালোচনা বান্ধব সরকারও বলে। তাই আমরা অবশ্যই ওনার কাছে একটা স্মারকলিপি নিয়ে সময় মতো হাজির হব, দয়া করব যে আমাদেরকে এইভাবে অত্যাচার করা হয়েছে, ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত, আমাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে, আমরা উদ্যোক্তা তৈরি করি, আমাদের ক্ষতি হয়েছে। জনাব মাননীয় উপদেষ্টা, আপনি আমাদের এই বিচারটুকু ন্যায় বিচারটুকু করবেন, এটা আমরা আবেদন করি। এটা গেল এখন বিচারের ব্যাপার। এবার আসি বিনিয়োগকারীদের টাকা ফেরতের ব্যাপার। বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা কিন্তু দেশটির আছে, কারণ কি আমরা তো কোনো টাকা নষ্ট করি নাই রে ভাই, নষ্টই করি নাই। কি করছি শুনেন, শুরু করে ট্রি প্ল্যান্টেশন দিয়ে। ট্রি প্ল্যান্টেশনে তো আমরা 2200-2300 কোটি টাকা কালেকশন করছি কাগজপত্রে, কিন্তু বাস্তব কিন্তু আরো কম কালেকশন করছি। কারণ আমরা ট্রি প্ল্যান্টেশনে দেখবেন যাদেরকে আমরা মানি রিসিপ্ট দিচ্ছি 10,000 টাকা, সেখানে খেয়াল করে দেখবেন লেখা আছে আপনাকে 5,000 টাকা লোন দেওয়া হয়েছে। সেই 5,000 টাকা আপনি 100 টাকা করে কিস্তিতে শোধ করবেন, যখন মাল্টি পারপাস আপনাকে ডাকবে। এরকম বহু লোকের মানি রিসিপ্ট দেওয়া হয়েছে যিনি প্রকৃতই 10,000 টাকার প্যাকেজ কিনছে, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা পে করছে আমার 5,000 টাকা, শুধু অল্প কিছু লোক পুরো 10,000 টাকা পে করছে। সেই ক্ষেত্রে আমরা দেখছি কাগজপত্র আমরা 2300 কোটি টাকার মানি রিসিপ্ট দিল, টাকা রিসিভ করছি 1200 কোটি, কিন্তু আমাদের নামে মামলা করছে কিন্তু 2300 কোটি টাকা। খেয়াল করুন, বলার পরে দেখাইছি যে দেখেন এইসব টাকা কালেকশন হয়নি, না 2300 কোটি টাকা ঢুকে দিচ্ছে। এখন 2300 কোটি টাকা কি আমার কাছে 2300 কোটি রিসিপ্ট, এটা নিতে তো খরচ হয়েছে, কর্মচারী বেতন দিছি, আরে ভাই ব্যাংক ইন্টারেস্ট হলো ব্যাংকের সার্ভিস চার্জ হলো তো দিছি, তারপর কমিশন দিছি 700 কোটি টাকার উপর। এগুলা কোনোটাই মাইনাস করে না, সব মাইনাস না করে না, এগুলা শোনার সময় নাই, পুরোটাই মানি লন্ডারিং হয়েছে। এগুলো কিভাবে ট্রি প্ল্যান্টেশনে মানি লন্ডারিং হয়েছে। এখন এই টাকা ফেরত দেওয়ার উপায় কি? কথা তো ছিল আপনাদেরকে আমরা লাভ সহ দেবো, সেখানে আবার বলছে আপনি তো লাইবিলিটি তৈরি করছেন 10,000 কোটি টাকা। আমি বললাম সেটা কিভাবে? বলে এই যে দেখেন লাভ দিবেন কইছেন 2200 কোটি টাকার লাভ দিবেন কইছেন, যে হারায় সেটা আপনাকে 24 সালের মধ্যে, 23 সালের মধ্যে, 22 সালের মধ্যে, শুরু হবে কি 20, 22, 23, 24 এরকম আপনাকে সব মিলিয়ে প্রায় 10,000 কোটি টাকা লভ্যাংশ সহ দিতে হবে। তা আমি বলছি ঠিক আছে ভাই, আমার ব্যবসা আপনি বন্ধ করে দিলেন, গাছগুলা কাটায় দিলেন লোকাল দুর্বৃত্ত দিয়া, এরপরে আমার কি টাকা বলছে 24 সালে যায় আমি তারা লাভ দেবো? ও কেন লাভ দিবেন না কেন? আমি লাভ দেবো না এই জন্য কারণ আপনি আবার চুলার মধ্যে পানি ঢেলে দিচ্ছেন রান্নার মধ্যে, আমি লাভ দিতে বাধ্য না। তখন জজ সাহেব বলছে না, উনি লাভ দিতে তো বাধ্য না, কারণ ওনার তো ব্যবসায় বন্ধ করে দেওয়া আছে। এখন আর কোনো কথা বলতে পারে না, বলে ঠিক আছে আপনি অরিজিনাল ফেরত দেন, সমস্যা নেই। আমি সে অরিজিনাল ফেরত দেন বলে দেন, আমি ফেরত দিয়ে দিই না, এটা আগে দেখতে হবে। কারণ তার চিন্তা হলে কি অরিজিনাল ফেরত দিলে তো আবার ব্যবসা শুরু হয়ে যাচ্ছে, তাহলে আমি ধরলাম যে এটা কি হবে। আচ্ছা, এখন আমরা কিভাবে ফেরত দেবো সেই কথায় আসি। আমাদের রায় যখন দিচ্ছে, রায়ের সময় আমাদের সবাই টাকা পয়সা সরকারের অনুরোধ করে বাজেয়াপ্ত করে দিচ্ছে। কিরে বাবা টাকা দিচ্ছেন আপনি, টাকা দিছি আমি, এই টাকার মালিক হচ্ছি আমি আর আপনারা, নাকি? তো সরকার অনুকূলে বাজেয়াপ্ত করতেছে কেন? আমি তো ব্যাংকের টাকা নিইনি, আমি তো সরকারের টাকাও নিইনি। তো এইটা কোন দেশি বিড়ালের পিঠা বান্দর করতেছে। বান্দরের কাছে দুই বিড়াল মিলে একটা পিঠা দিয়ে দিচ্ছে,
চুরি করে ভাগ করে দেওয়ার জন্য কইছে আপনার মুরব্বী ভাগ করে দেন। বাদর মাঝখান দিয়ে অর্ধেক করছে করে 2 পাল্লাপতি দিয়ে দেয় কি একটা বেশি বাড়ি, তো যেটা বেশি বাড়ি সেখান থেকে টান দিয়ে একটু খাইছে। খাওয়ার পরে এটা একটু হালকা হয়ে গেছে, তখন দেখা যায় ওইটা বেশি বাড়ি, এবার ওখান থেকে নিয়ে একটু খাওয়া শুরু করছে। এই করতে করতে 2 সাইড থেকে কমতেছে কিন্তু। তখন বিড়াল বুঝা পারছি যে আপনার তো ভুল জায়গায় আছে। তখন বিড়াল খুব প্রশংসা করলো বান্দরের, মাননীয় বিচারক আপনি অনেক কষ্ট করছেন, পরিশ্রম করছেন, আমরা খুব খুশি, ধন্যবাদ, আমাদের পিঠা আপনারা ফেরত দেন, আমরা নিজেরা ভাগ করে নেব। তখন বান্দর বলতেছে আমি যে পরিশ্রম করছি এটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে এটা সার্ভিস চার্জ হিসেবে খায় ফেলা যায়। মানে এখন আমি গেছি আদালতের কাছে বিচার চাইতে, আদালত আমার পিঠাটা নিয়ে বন্ধ হয়ে দিয়েছে। আরে ভাই আপনি আমার টাকা ওনাকে দেন কেন? আমি তো কোনো রাষ্ট্রীয় অপরাধ করি না, আমি তো যুদ্ধ অপরাধীও না, আমি তো রাষ্ট্রদ্রোহী কাজও করি না। তাহলে আমাদের এই যে আমার আর বিনিয়োগকারীদের টাকা আপনাকেই এখতিয়ার দিচ্ছি কে ভাই? আমি তখন হাইকোর্টে যা আপনার বিরুদ্ধে ঘন্টা লাগাবো, বলবো যে নিচের আদালত আমার প্রতি জুলুম করছে। কারণ হাইকোর্টের নিয়ম হচ্ছে জজ কোর্ট যদি আপনার প্রতি জুলুম করছে আপনি সংক্ষুব্ধ হন, তাহলে আপনি যাবেন হাইকোর্টে। হাইকোর্ট যদি আপনার বিচার না করে আপনি সংক্ষুব্ধ হন, আপনি যাবেন আপিল বিভাগে। এই পর্যন্ত যাওয়ার রাস্তা আমার ইনশাআল্লাহ আছে। এখন দেখেন আমাদের জিনিসগুলো সব বাজেয়াপ্ত করে সরকার অনুকূলে করে দিয়েছে, ভুলও একবারে উচ্চারণ করে না যে বিনিয়োগকারীদের টাকা দেওয়ার ব্যবস্থা নেন বা উদ্যোগ নেন, লেখেও না। কারণ বিনিয়োগকারীদের টাকা দিতে বললে তো ওরা প্রশ্ন করবো আপনার তো সব নিয়ে গেছেন কোথায় দিন, এই কথাটা চলে আসবে, এই জন্য আর বলে আর না বলাতে আমি বিনিয়োগকারীদের টাকা দেওয়ার প্রস্তুতি নিতে পারতেছি। তাই আমাকে যেটা করতে হচ্ছে আমি সেটা করেছি। আমি অলরেডি মহামান্য হাইকোর্টে আপিল করেছি, আপিল অ্যাকসেপ্ট হয়েছে, দ্বন্দ্ব স্টপ করেছে, জরিমানা করে দিচ্ছে, স্টপ করে দিচ্ছে হাইকোর্ট। আর বলছে আপিল শুনানি হবে, নিচের কোর্ট থেকে সমস্ত রেকর্ড নিয়ে আসা হয়, যেটাকে ইংলিশে বলে এলসিআর, লোয়ার কোর্ট রেকর্ড, সব তলব করছে। এখন আপিল ইনশাল্লাহ ঈদের পরে শুরু হবে, তখন আপনারা দেখবেন আপিলে যতদিন লাগে, এই আপিল থেকে একটা পর্যায়ে আমরা বলবো যে আমাদেরকে বিনিয়োগকারী টাকা ফেরত দেওয়ার জন্য ইন্টারিম একটা অর্ডার দিয়ে দেন, আমরা টাকাটা দেওয়া শুরু করি। আদালত যখন নির্দেশ দিবে আমরা প্রস্তুত আছি, কোনো চিন্তা করেন না, টাকা কোথাও নষ্ট হয় না। এটা গেল হচ্ছে আপনার ট্রিপ্লান্টেশনের হিসাব। আর যেহেতু মাল্টিপারপাসের রায় হয়েছে আরো অনেক আগে, 2 বছর আগে, সেটা আমরা একদম আগে হয়েছি, সেটা আপিলও অ্যাকসেপ্ট হয়েছে, জরিমানা বন্ধ হয়েছে, আমাকে জামিনও দিছে, এবং সেটা আমাদের শুধু ব্যাংক অ্যাকাউন্টটা আপিল অ্যাকসেপ্ট করে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দিলে, সম্পত্তি ফেরত দিলে, সেটা আমরা যে কোনো সময় শুরু করে দিতে পারবো। যদি মনে করেন সেটা এই মাসে যদি পারমিশন দেয়, কথার কথা যে এই মাসে বললো ঠিক আছে মাল্টিপারপাসের সমস্ত টাকা ফেরত দেওয়া শুরু করবো, এই মাসে অর্ডার দিলে আমরা আগামী মাস থেকে টাকা দিতে পারবো। মাল্টিপারপাস এতটুকু প্রস্তুত আছে, মাল্টিপারপাসের কাছে সেই সক্ষমতা আছে, সেই অর্থ বলও আছে, সেই সক্ষমতা আছে। তার মানে কি মাল্টিপারপাসের টাকা দ্রুত ফেরত দেওয়ার মতো তারা রেডি আছে, যেহেতু এই রায় হচ্ছে 2 বছর আগে। শুধু ট্রিপ্লান্টেশনের ক্ষেত্রে একটু দেরি হবে কেন? রায়টা দিচ্ছে মাত্র জানুয়ারি মাসের 15 তারিখে। এটা লোয়ার কোর্ট রেকর্ড আসবে, ট্রায়াল শুরু হবে, শুনানি হবে, এই করতে করতে আমার ধারণা এই বছর যাবে। আগামী বছর কোনো এক সময় হয়তো বলবে যে হ্যাঁ ঠিক আছে এবার বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করে। এই মাননীয় মহামান্য হাইকোর্টের ছাড়া, সম্মতি ছাড়া আমরা 1 টাকারও লেনদেন করতে পারবো না। কেন জানেন? আবার নতুন করে মানি লন্ডারিং হবে। এই ভয় দেখা যাবে আমি আপনারা টাকা ফেরত দিচ্ছি 10,000 আপনি পাবেন, আর দুদক নতুন করে লিখতেছে নতুন করিয়া মানি লন্ডারিং হইয়াছে। আমি কি আবার ঝামেলা করবো নাকি? কারণ তাদের তো মানি লন্ডারিং এর সংজ্ঞাই চেঞ্জ করে হয়েছে তারা পৃথিবী। আমি জীবনে কোনোদিন শুনি নাই যে আমি একটা লোকের থেকে অদেখা গাছ বেচবো, যে গাছের অস্তিত্ব নাই, সেই গাছ বেচলে মানি লন্ডারিং হয়, জীবনে প্রথম শুনছি। তাহলে অদেখা তো অনেক কিছু বিক্রি হয়, আর অদেখা বেচার জন্য পারমিশন আমাকে দিয়েছে কি জানেন? হাইকোর্ট দিয়েছে, মহামান্য হাইকোর্ট দিয়েছে। আমি যে আপনাদের কাছে অদেখা গাছ দিচ্ছি এটা কিন্তু আগে অনুমতি দিয়েছি 9 সালের ফেব্রুয়ারি মাসে, যে মাননীয় আদালত আমি আমার ক্লায়েন্টের কাছে ওই গাছ অ্যাডভান্স সেল করব যেই গাছ আমি এখনো রোপণ করি নাই। তো হাইকোর্ট বলছে যেই গাছ আপনি অ্যাডভান্স বেচবেন, গাছ রোপণ করেন নাই, সেই ধরনের গাছের 2 সেটটা স্যাম্পল কি আছে? জি আছে।
তাহলে ক্লায়েন্টরা অন্তত স্যাম্পল গুলো অবহিত করেন যে এই জাতীয় গাছ দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, এরপর আপনি কিভাবে তার মালিকানা করবেন? মালিকানা করবেন যখন গাছগুলো 1 বছর বয়স হবে সেখানে ট্যাগ লাগাই দেবো, তারপর তাকে মালিকানা সনদপত্র দেবো। হাইকোর্ট বলছে ডান, আপনাকে অনুমতি দেওয়া হবে। এখন আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, প্রথমে বলছে আপনি অদেখা কাজ করছেন পারেন। আমি সেই যে লেখা আছে অদেখা বিস্তার কথাই নেই, তো বুঝছি আপনি ভুল করছেন, আপনার গাছের মালিকানা দেন নাই। তখন আমার একটা গর্ব মনে আছে, একবার এক বাঘ উপরে ঝর্ণার উপরে বসে পানি খেতেছে, নিচে একটা ভেড়ার শাবক আর কি মেষ শাবক পানি খেতেছে। বাঘ উপরে বলছে হাম, তুমি আবার পানি গোলা করতেছো কেন? তো মেষ নিচের দিকে তাকায়, উপর দিকে তাকায় বলে বস পানি তো আপনার দিক থেকে আইতেছে, গোলা করলাম কেন? পানি তো আপনার দিক থেকে আমার কাছে পড়তেছে, তাই নাকি? তখন খালিছে না শোনো, আমার নতুন কথা মনে আছে, তুমি আমার গত বছর গালি দিছো। ওই যে ঠিক সেম কথাটা বললো, যখন বললাম যে অদেখা গাছ বেচার পারমিশন আমাকে হাইকোর্ট দিছে, আচ্ছা তাই নাকি? আপনাকে জীবিত গাছ বেচতে বলছে। আমি তো অদেখা গাছ জীবিত হলো কেমন? কিন্তু জীবিত হওয়ার সুযোগ নেই, তো এখনো লাগাই নেই, তাই নাকি? তাহলে আপনি মালিকানা সনদপত্র দেন নাই। আমি এটা তো দেবো কেমন? গাছে তো হয়নি। তাইলে আপনি আপনার সাধারণ বিনিয়োগকারীকে এই ব্যাপারে অবহিত করেন। আমি যে অবহিত ছাড়া সে আমার টাকা দিল কেন? কেউ কি এই মর্মে অভিযোগ করছে আপনার কাছে এসে প্রতারিত হয়েছে? সবাই আপনাদেরকে ভয় পায়, অভিযোগ করতে চায় না। এটা হলো লাস্ট, যে আমাকে ভয় পায়, আমি নাকি মানুষের ব্রেন ওয়াশ করি। আমি ভাই এই কথাটা সত্য না। তো কেন? আমি এতক্ষণ কথা বলে তো আপনার ব্রেন ওয়াশ করতে পারি, একদম মিথ্যা কথা। আমি ব্রেন ওয়াশ করতে জানি না, জানলে আপনাকে আমি ব্রেন ওয়াশ করতাম যে আপনি ভুল করতেছেন। যাই হোক, হয়েছে তর্ক এগুলো আমাদের সাথে। এখন আমি অদেখা কাজ বেছি, এটা অপরাধ হয়ে গেছে, তাই মানি ল। অথচ আমাকে কিন্তু মহামান্য হাইকোর্ট পারমিশন দিচ্ছে। আপনারা দেখবেন আমাদের যারা আমাদের এখানে বিজ্ঞ আইনজীবী আছেন, তারা কষ্ট করে আমাদের ট্রি প্ল্যান্টেশনের আর্টিকেল মেমোরেন্ডামের একটা করে কপি নেবেন। আপনাদের কাছে যারা আমাদের ডিস্ট্রিবিউটর লয়ার, আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, মানবিক আবেদন। কিন্তু আপনারা ট্রি প্ল্যান্টেশনের সেই আর্টিকেল মেমোরেন্ডামের একটা ফটোকপি আপনারা সংগ্রহ করবেন এবং আর্টিকেল মেমোরেন্ডামের সেকশন 3 এর A 3 B পড়বেন এবং আপনারা এই দলিলটা নিয়ে আমাদের সপক্ষে যে কোনো সেমিনার, সিম্পোজিয়াম, টক শোতে ফাইট করবেন যে ডেস্টিনির প্রতি ইনজাস্টিস করা হয়েছে, কারণ এটা হাইকোর্টের পারমিশন বইতে ছিল থাকা সত্ত্বেও দুদকের তৎকালীন বাদী উদ্দেশ্যমূলকভাবে ডেস্টিনিকে ধ্বংস করার অভিপ্রায়ে মামলা রুজু করিয়েছে। এইভাবে আপনারা দাবি করে বলবেন, এটা আপনাদের কাছে আমার দাবি, কারণ এটা কিন্তু আর্টিকেল মেমোরেন্ডামের মধ্যে আছে এবং এটা জজ সাহেব ধরছে, কিন্তু কইছে ওনারা তো হাইকোর্টে পারমিশন দিয়েছে অদেখা কাজ বেচার জন্য। তো না স্যার, দাঁড়ায় আছে জীবিত এরকম গাছ দিতে কইছে, দাঁড়ায় থাকে কেমনে? গাছ তো অদেখা। এটা লেখা আছে, কিন্তু ওখানে কি লেখা আছে জানেন? খুব সুন্দর কথা লেখা আছে। লেখা আছে আপনি অদেখা, দেখা অথবা যে কোনো ধরনের হোয়াটসোএভার, এটাকে সে কিন্তু খেয়াল করতেছে না। অর দিয়ে এক জায়গায় লেখা আছে লাইভ অর স্ট্যান্ডিং অর, ওগুলো ধরছে। খেয়াল করবেন, বুঝছেন তো কি বলছি? মানে বিভিন্ন বয়সের অর হোয়াটসোএভার এইভাবে লেখা আছে। উনি সবগুলোর কাছে এখন আপনাকে জীবিত গাছ বেচতে গেছে এবং যে গাছ খাড়ায় রয়েছে এটা বেচতে গেছে। আচ্ছা ভাই, খাড়ায় গাছ বেশি নেই, সোয়ানো গাছ বেশি, তাতে মানে না এগুলো, তাহলে তো ম্যাক্সিমাম প্রতারণা হবে, ভুক্তি হবে। আমি কোনোভাবে মানি লন্ডারিং মিলাইতে পারিনি, হয় না। যাই হোক, তো যে কথা আসতেছিলাম, যে টাকা আপনারা পাবেন, বিশাল একটা ক্ষতি করে দিচ্ছে আমাদের, অনেক বড় ক্ষতি গেছে। কে কে ক্ষতিগ্রস্ত হয়েছে জানেন? আপনাদের সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র। আমি হিসাব করছি, রাষ্ট্র অন্তত আমাদের সেই ট্রি প্রজেক্ট যদি সাকসেসফুল হইতো, কে কত পাইতে একটা হিসাব দিয়ে দেয়। 1 কোটি গাছ রোপণ করছি, কিন্তু আমি এটা বলার কোনো সুযোগ নাই যে আমি ভুয়া গাছ লাগাইছি, মিথ্যা কথা। 1 কোটি গাছ, সে 1 কোটি গাছের মধ্যে 19 লক্ষ গাছ আমরা ইনভেন্টরি দিয়ে পাইনি, 81 লাখ পাইছি, সেটাই জমা দিয়েছি। সেটা জমা দেওয়ার পরে সেটা রিপোর্ট দিছি, ওনারা কি জানেন? 81 লাখ গাছ নাই। আমরা একটা অনুমান ভিত্তিক অ্যাসেসমেন্ট করে দেখছি, মাইলর ওনাদের 32 লাখ গাছ আছে।
তো জজ জিজ্ঞাসা করছে আপনি 32 লাখ কাজ কিভাবে বাইর করলেন? কারণ আমি একটা জিনিস দাবি করছি, আমি স্যার মাননীয় আদালত ওনারা কাজ করে নাই, তো আপনি কি করে শিওর হলেন? আমি যদি 81 লাখ কাজ গুনতো, আমি হিসাব করছি এক একটা কাজ গুনতে যদি 1 মিনিট সময় দেয় এটা করে, তাহলে 81 লাখ কাজ শেষ করতে 8 বছর 10 মাস সময় লাগার কথা। তাইলে ওনারা এত তাড়াতাড়ি কিভাবে চার্জশিট জমা দিল 81 লাখের? তখন স্বীকার করছে না আমরা ফিজিক্যালি যাই নাই, আমরা বন বিভাগের কর্মকর্তা না চোখের অনুমানে একটা বাইর করছি, মানে 32 লাখ গাছ আছে চোখের অনুমানে। কি অদ্ভুত ব্যাপার! তখন তো ড্রোনও ছিল না যে ড্রোন দিয়ে দেখবে গাছ কয়টা আছে। এই হচ্ছে কর্মকর্তার দায়িত্ব জ্ঞান। সেমনি চার্জশিট জমা দিচ্ছে চোখের অনুমানে 32 লাখ। তার বেশি তাই সই স্যার আমার 32 লাখ গাছ বুঝাই দিতে বলে। ভাই কেন? আইসি সে 32 লাখ গাছ নাই, সব লুট হয়ে গেছে। তো ওনাকে জিজ্ঞাসা করছে তো আপনি 32 লাখ গাছ পাহারা দেওয়ার ব্যবস্থা করেন নাই, অ্যাটাচমেন্ট করেন নাই, পুলিশে পাহারা দেন নাই? না স্যার। কেন? ওই জমিগুলো ভুয়া, ওই জমি ভুয়া কাজ তো জেনে স্যার এই জন্য আমি আর পাহারা দিই। চিন্তা করে দেখছেন আপনি? আমাদের অপরাধ হচ্ছে জমি ভুয়া কেন? এই জমিতে নাকি রাবারের গাছ লাগাইতে হবে, আমি ভুল গাছ লাগাইছি। ভাই ওগুলো তো গাছ, আপনি গাছটা পাহারা দিলে তো আমার লাভ হতো, রাষ্ট্রের লাভ হতো। এই 81 লাখ গাছ যদি বাইসে থাকতো, আমরা যদি সত্যি এগুলাকে, এই যে 2024 সাল চলে গেছে, যে আমরা যদি বেচতে পারতাম এখন, আমি হিসাব করছি কম বেশি আমাদের কত লাভ হইতো। আমাদের গ্রস লাভ হতো 40,000 কোটি টাকা। সেখান থেকে বিনিয়োগকারীদেরকে আমার দেয়া লাগতো মাত্র 8 থেকে 10,000 কোটি টাকা। কারণ এক একটা গাছে বিনিয়োগকারীকে আমি অফার করছি 2,000 টাকা লাভ। গাছের দাম তো আর 12 বছরের গাছের দাম তো 2,000 টাকা। বাকি যে 30,000 কোটি টাকা থাকতো, সেখান থেকে সরকার বাহাদুর ট্যাক্স পাইতো 10,000 কোটি টাকা, আর থাকতো 20,000 কোটি টাকা। এই 20,000 কোটি টাকা ডেস্টিনি টি প্ল্যান্টেশনের লাভ হিসাবে থেকে যেত। তো লাভ হিসাবে থাকলে কে কে পাইতো দেখা যাক। ডেস্টিনি টি প্ল্যান্টেশনের মালিক তো রফিকুল আমিন না, অর্ধেক মালিক সমিতি, অর্ধেক মালিক ডিডিতে আসছে, মানে ডেস্টিনি 2000। তারপরে এই ইনকামের অর্ধেক যেত ডেস্টিনি 2000 পকেটে, অর্ধেক ইনকাম যেত সমিতির পকেটে। আজকে আমরা কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছি, বঞ্চিত হয়েছি ওনাদের একটা ছেলে মানুষের জন্য। ৮৮ মাল্টিপারপাসের টাকা দিয়ে 24টা কোম্পানি করছি। ওনারা আমাকে আইন শিখায় যে সমিতির টাকা দিয়ে কোম্পানি কেনার কোনো বিধান নাই। তো আমি বলছি শোনেন, সব কথাই বাদ দেন, কি বিধান আছে কি বিধান নাই এটা দেখার দায়িত্ব কি দুদকের না সমবায় অধিদপ্তর? সমবায় অধিদপ্তরের। তো আপনি এখানে বিচার করতে আছেন কেন? তারপর আমার ভাই জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি তো এটার বিরুদ্ধে মামলা করছেন, সমবায় অধিদপ্তরের পুরো লিখিত পারমিশন দিচ্ছেন? তাই না, কারণ সমবায় আইনে লেখা আছে ধারা 84 যে সমবায় আইনের ব্যত্যয় করিয়া কোন সমিতির সদস্য যদি বা কোন মেম্বার যদি অপরাধ করে, তাহলে নিবন্ধক নিজে বাদী হয়ে নন কগনিজেবল মামলা করবে। নন কগনিজেবল, অআমলযোগ্য, অর্থাৎ সেই মামলায় জামিন পাওয়া যাবে। আবার লেখা আছে যে নিবন্ধকের লিখিত অনুমতি ব্যতিরেকে কোন আদালতই অন্য কোন ব্যক্তির অভিযোগ গ্রহণ করতে পারবে না। অথচ আদালত নিশ্চিন্তে এই অভিযোগ গ্রহণ করে বসে রয়েছে। তার মানে আদালত নিজে একটা অপরাধ করছে। চিন্তা করতে পারেন, যেখানে আইন আছে ধারা 84, আপনারা আজকে সবাই সমবায় সমিতি আইন করে নেবেন, ধারা 84টা পড়ে নেবেন। আবার এক জায়গায় লেখাও আছে, ধারা 3 এ লেখা আছে সমবায় সমিতির আইনের ক্ষেত্রে, মানে সমবায় সমিতির ক্ষেত্রে বিচার করতে হলে সমবায় সমিতি আইন ছাড়া অন্য কোনো আইন প্রযোজ্য না। সেটা হোক মাইক্রো ক্রেডিট রেগুলেটরি, সেটা হোক কোম্পানি আইন, কোনো আইনে প্রযোজ্য হবে না সমবায় সমিতির জন্য। কারণ সমবায় সমিতির বিচার আসার হবে সমবায় সমিতি আইন। তাহলে এখন আমরা যাবো কই? আমাদেরকে তো বিচার করা হয়েছে মানি লন্ডারিং আইন। আমরা ভুল করছি সমবায় সমিতিতে, খেয়াল করেন, কিন্তু ভুল করলে বলছি সমবায় সমিতি আইন ভাঙছি। আমরা কমিশন দিয়ে থাকলে সমবায় সমিতি আইন ভাঙছি। আমরা কোম্পানিতে বিনিয়োগ করলে সমবায় সমিতি আইন ভাঙছি। আমি বুঝাতে যাচ্ছি আমরা করে থাকলে সব সমবায় সমিতির আইনে ভাঙছি। আর সমবায় সমিতির আইন ভাঙার জন্য বাদী হবে নিবন্ধক, আর বিচার হবে সমবায় সমিতি আইনে। কিন্তু এখানে হচ্ছে উল্টা, বিচার হয়েছে মানি লন্ডারিং আইনে, আর বাদী হয়েছে দুদকের বাদী, দুদকের একজন আবেদনকারী। কি আশ্চর্য! ওনার তো বাদী হওয়ার এখতিয়ারই নেই। এইটা বিচার করা হয়েছে, আমাকে সাজা দেওয়া হয়েছে, সর্বোচ্চ সাজা।
আমরা কিন্তু বিগত সরকার আমরা আসলে ন্যায় বিচার তো পাই নাই, উপরন্তু আমরা মিডিয়ার সহযোগিতা পাইনি, কারণ মিডিয়া আমাদের পাশে দাঁড়ালে খুশি হইতাম। কিছু মিডিয়া দেখা গেছে এমন ভাবে ঢোল পিটাইছে যেদিন রায় হয়েছে, এখন টক শো করে এখন বলতেছে এখন ভিডিওকারীদের কি হবে, ভিডিওকারীরা কি চিল্লাচিল্লি করতেছে আদালতের সামনে, কি চিল্লাচিল্লি করতেছে এটা কিন্তু একবারও দেখায় নাই। কারণ চিল্লাচিল্লি করতেছে রফিকুল আলমকে ছাড়াও আমাদেরকে ছাড়াও, এটা দেখার তো বিপদ আবার, তাই না? শুধু বলতেছে ভিডিওকারীরা হতাশ, চিল্লাচিল্লি করতেছে, একবারও দেখাচ্ছে না কেন হতাশ, কেন চিল্লাচিল্লি করতেছে। কারণ এটা দেখালে তো আবার আমাদের টক শোটা নষ্ট হয়ে যাবে। তার মানে একটা গ্রুপের ভিডিও কিন্তু আমাদের বিরুদ্ধে স্টার্ট হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এবার কিছু বিজ্ঞ সাংবাদিকেরা বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ ওনাদের নামে যেটা করছে, জরিমানা করছে, ওনারা যদি জরিমানা না দিয়ে আরো কয়েক বছর জেল খাটে কি হবে, এরা থেকে ভালো থাকে। মাঝখানে মারা গেছে সব ভিডিওকারীরা। আরে ভাই আপনি কি খেয়াল করেন নাই 12 বছর ধরে বাইরে রাখছে করে? আপনি এতদিন পরে বলতেছেন এরা মারা যাবে, মাইরা ফেলছে 12 বছর আগে। এরা শুধু চামড়ার সাথে হাড্ডিটা লেগে আছে। আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না? আপনি বড় বড় সাংবাদিকের মতো কথা বলেন। আপনি কোনোদিন এসে একটা লোকের জিজ্ঞাসা করছেন যে আচ্ছা ভাই এত বড় একটা ক্যামেরাকারী যাইতো ডেস্টিনি একটা ভিডিও করে একটা জবানবন্দি নেই তো, তার বক্তব্য নেই একটু? আপনি দেখছেন একটা গণমাধ্যম, একটা সাংবাদিক আসে নাই, কারণ তারা জানে এইটা ইন্টারভিউ নিতে গেলে হিতে বিপরীত হবে। তারা বলবে ডেস্টিনিকে ছাড়ো, মোহাম্মদ রফিকুল আলমকে ছাড়ো, আমাদের ব্যবসা ছাড়ো, আমরা প্রতারিত হই নাই। আর ওই সাংবাদিক এটা শুনতে অভ্যস্ত না। আমার মনে আছে আমি একদিন অনেক বড় এক সাংবাদিকের দাওয়াত দিয়েছিলাম আমাদের একটা অনুষ্ঠানে। সেদিন সিরাজউদ্দিন তার ডায়মন্ড সেলিব্রেশনের অনুভূতি প্রকাশ করতেছে। তো অনুভূতি প্রকাশ করতে যায় সেই সাংবাদিক ভদ্রলোক বসছেন, শুনতেছে, অনুভূতি শুনে আমার ভালো লাগতেছে না। তো উনি এক পর্যায়ে আবার কানে কানে কয়, আমরা তো পজিটিভ কথা শুনতে অভ্যস্ত না, আমরা সাংবাদিক নেগেটিভ কথা কখন শুরু হবে এটার জন্য বসে আছি। আমি বললাম কেন বলেন তো ভাই, এটা কেমন কথা হলো? আমাদের একটা নীতি আছে, সেটা হচ্ছে খারাপ সংবাদটাই হচ্ছে ভালো সংবাদ, আর ভালো সংবাদটা হচ্ছে খারাপ সংবাদ। তো আপনার খারাপ কথাবার্তা কখন শুরু হবে এটার জন্য বসে রয়েছে। তো উনি এরকম চুপ করে একদিন কাজ করেছে, উনি মারা গেছে, সাংবাদিক এখন পয়সা নাই। তো হঠাৎ করে সিরাজউদ্দিন বলতেছে আমি এই পেয়েছি, সেই পেয়েছি, এই পেয়েছি, সেই পেয়েছি, সবাই সে পাইছে। এক জায়গায় এসে সে দাঁড়ায় বলতেছে আমি কি শুধু পাইছি? আমি পাই নাই, আমাকে হারাইতে হয়েছে। যখন বলছে আমাকে হারাইতে হয়েছে, উনি নড়ে চড়ে বসছে। এই যে নেগেটিভ আইতেছে আমার আস্তে আস্তে, আমি তো হাসতেছি, আমি সামনে আপনার জন্য সারপ্রাইজ আছে, বয়ে থাকে। এইবার সেখানে সিরাজউদ্দিন নেগেটিভ কথা শুরু করছে। ও ডেস্টিনি থেকে আমি শুধু পাইছি এটা বললে ভুল হবে ভাই, আমি অনেক কিছু হারাইছি। সে শুরু করছে আমি অনেক বেকার বন্ধু বান্ধব হারাইছি। ওই সাংবাদিক গেছে খেয়ে বাপ, ওইটা কেমন কথা? তো আমি বেকারত্ব হারাইছি। উনি আরো খেপে গেছে, ওইটা কেমন নেগেটিভ কথা? এটা তো ভালো। কিন্তু সে বলতেছে আমি বেকারত্ব হারাইছি, আমি নেগেটিভ বন্ধু বান্ধব হারাইছি, আমি যে সমস্ত লোক কাজ করে খাইতে জানে না তাদেরকে হারাইছি। এখন সে না, এখানে আর বসা থাকবে না, আমি যাই। দেখছেন, আপনি যখন ভালো কথা বলবেন, সাংবাদিক বন্ধুরা অনেক, আমি সবার কথা বলবো না, ঢালাও করে, এটা হইতেই পারে না, বহুত ভালো সাংবাদিক আছে আমার সাথে কাজ করে, আমার সংগঠনই আছে। সাধারণত যারা অভ্যস্ত না তারা মনে করে যে ভালো কথা বললে এটা সংবাদ হবে না, এটা কোনো নিউজই না, নিউজ হইতে হবে খারাপ কথা। একদিন এক লোক নাকি এরকম জাতীয় প্রেস ক্লাবে বসে একটা সংবাদ লিখতেছে, নারায়ণগঞ্জে রাস্তার পাশে অজ্ঞাতনামা কিশোরীকে নির্যাতন করিয়া ধর্ষণ করিয়া ফালাই দিয়া চলে গেছে, পুলিশ এখনো পরিচয় শনাক্ত করতে পারেনি। তো আমি মনে করছি খবরটা আসলে জেনে নেওয়া, বললাম কবে ঘটনা ঘটছে? উনি তো দূর, এরকম কোনো ঘটনাই ঘটে। তো নিউজ দেখতেছেন কেন? পত্রিকায় কাজ করি তো, একটা নিউজ না দিলে চাকরি থাকবে না। সত্য করলে একদম সত্য করুন, ওই সেটা কোনো কথা হলো। এই ধরনের নিউজ করাটা খুব জরুরি আপনার। তো ভাই, আমি যদি দিনে একটা নিউজ না করি, আমার সম্পাদক দেখবে আমি নিউজ করছি কিনা, আমার চাকরি থাকবে। এই নিউজ আপনার কোনো ক্ষতি, আপনার তো চিল্লান কে? আমার
এই হচ্ছে নিউজ কিভাবে তৈরি হচ্ছে, কিন্তু ইউনো জার্নালিজম। তখন আমি প্রতিজ্ঞা করছি আমিও সাংবাদিকতা নামবো, আমিও পত্রিকা বাইর করবো, এবং আমি হলুদ সাংবাদিকতার 12টা বাজায় ছেড়ে দেব। এবং আমি বলে দিচ্ছি আমার পত্রিকার সব সাংবাদিক বলছি আজকের থেকে আপনারা সবাই মুক্ত, সত্য ছাড়া মিথ্যা লিখতে পারবেন না। যিনি মিথ্যা লিখবেন, যিনি হলুদ সাংবাদিকতা করবেন, তিনি দ্বিতীয় দিন আমার চেহারা দেখবেন না। সাবধান। আমি কিন্তু একজন সাংবাদিকের কিন্তু এই জন্য ফায়ার করছি। আমার প্রতিষ্ঠান থেকে অপরাধ ছিল একটা, মতিঝিল থানার ওসি থেকে ছাতাবাজি করছে, আমার কাছে খালি খবর আসছে, জিজ্ঞাসা করছি সত্যি কিনা। ওসি কয় আমি চা পানি খাওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছি, বস এগুলো কিছু মনে করে। আমি ওই চা পানিটাই ওনার জীবনের শেষ দিন। আপনার আজকালকে থেকে গরিব ডিস্ট্রিক্টে আসবেন না। আমি এইরকম একজন ক্রাইম রিপোর্টারকে বিদায় করছি। অনেকে জানে না যে সেই ক্রাইম রিপোর্টারকে কেন আমি স্ট্যান্ড রিলিজ করছি। খালি 500 টাকার একটা ছাতা খেয়েছে মতিঝিলের ওসি রফিকের কাছ থেকে। আমি কোনোদিন অপরাধ প্রশ্রয় দেওয়ার জন্য কোনোদিন ব্যবসা করি না, এবং আমি পত্রিকা চাই না। আপনি দেখবেন আগামীতে দৈনিক ডেস্টিনি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একমাত্র হলুদ সংবাদ বিহীন পত্রিকা হবে। আমরা এটা একমাত্র বললাম, কারণ আমি বলি বাকি পত্রিকাগুলোর একটা অব্লিগেশন আছে, হলুদ হলুদ একটা না লিখলে তরকারিটা ভালো হবে না, একটু হলুদ লিখতে হবে। আমরা নিরামিষ, একবারে হলুদ ছাড়া সাদা তরকারি রান্না করবো, এটা স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক আছে? তা আমি মোটামুটি আপনাদের কাছে টি প্ল্যান্টেশনের এবং মাল্টিপারপাসের বিনিয়োগের টাকা কিভাবে ফেরত দেবো এটা প্রকাশ করলাম। এখন আমার কাছে আর হিসাব মতো সর্বোচ্চ 5 মিনিট সময় আছে বাকি কথাটা বলার জন্য। সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যানটা কি। আমাদের মার্কেটিং প্ল্যানটা আগের চাইতে অনেক আপগ্রেড করা হয়েছে। আগে যদি 3G দেখা থাকেন, এখন এটা হচ্ছে 6G, জাস্ট 6G। এটা আপনি মার্কেটিং প্ল্যান, যেহেতু আমাদের অনেকে এখন জানে, ডায়মন্ডরা জানে, পিএইচডিরা জানে, আপনারা ব্যক্তিগতভাবে এই যে হাসান আছে, শহীদ আছে, আরো অনেকে আছে যারা অনলাইনে প্ল্যাটফর্মে কথা বলে, তাদের মাধ্যমে জেনে নিয়ে আমি তাদেরকে এই সম্মতি দিলাম, তারা যদি মার্কেটিং প্ল্যান প্রকাশ করতে চায় আপনাদের কাছে আনঅফিশিয়ালি করুক, আপনাদেরকে বোঝাতে এখনকার আমাদের মার্কেটিং প্ল্যানটা এইভাবে। তাহলে আমি কি আমার একার উপরে এত প্রেসার করে না, কারণ মার্কেটিং প্ল্যান বলার জন্য রফিকুল আহমেদ যদি দাঁড়ায় আরো 1 ঘন্টা কথা বলে, আমার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে সময়। আমি যেটা প্রোডাক্টিভ কথা সেটা বলছি, ওই বাকিটা আমার কাছে আনপ্রোডাক্টিভ মনে হচ্ছে। যে মার্কেটিং প্ল্যান কি এটা আপনিও বুঝেন, একটা ভালো মার্কেটিং প্ল্যান আছে, প্রোডাক্ট কি এটা ভালো, সবকিছু কিন্তু ভালো। এখন শুধু কি করতে হবে, যে 3-4টা গুণ ধারণ করে আপনি আছেন, সেই 3-4টা গুণ লাভ করেন। এটা দিয়ে শেষ করছি। আপনাদের 4টা গুণ খুঁজে পাওয়া গেছে, এই 4টা গুণ আপনি ধারণ করেন, তাহলে আগামীতে আপনি সফল। 1 নম্বর গুণ হচ্ছে আপনি প্রচন্ড ধৈর্যশীল, এটা প্রমাণ হয়ে গেছে। 2 নম্বর গুণ হচ্ছে আপনি প্রচন্ড স্বপ্নবাজ, অনেক স্বপ্ন দেখতে জানেন, তাহলে আপনার 2টা গুণ পাইছি। আপনার 3 নম্বর গুণ কি, আপনি পরিকল্পনা মাফিক কাজ করেন, লিডারশিপকে ফলো করেন, আনুগত্য স্বীকার করে আপনি একটা চেইন অফ কমান্ডে কাজ করেন। এটা আপনার অনেক বড় গুণ, এটা কম বড় গুণ না, কিন্তু এটা আমি আপনাদের মধ্যে দিচ্ছি যে আপনার একটা সুসংগঠিত, কিন্তু এখনো একজন একজনকে রেসপেক্ট করেন, ফলো করেন। এই ধরনের গুণ খুব কম সংগঠনে পাওয়া যায়। আর আপনাদের 4 নম্বর গুণ হচ্ছে ডেস্টিনিকে আপনারা ওন করেন। আপনারা এরকম মনে করেন না যে আপনারা ডেস্টিনিতে কাজ করেন বা ডেস্টিনির জন্য কাজ করেন, এটাও মনে করেন না। আপনারা মনে করেন ডেস্টিনি আমার। এই যে আপনার ভিতরে একটা ওনারশিপ চলে এসেছে, ওনারশিপ কোশেয়ার কেনার মাধ্যমে। কারণ আপনারা অনেকে কোশেয়ার কিনছেন আমি জানি, প্রচুর 5-6 হাজার লোক। আমি তো মনে করছি যে আমাদের 10-20 হাজার লোক কিনবে, কেন কিনে নেয় আমি জানি। 5-6 হাজার লোক কিনছে কোশেয়ার। তাহলে আপনি যদি ডেস্টিনিকে ওন না করতেন, আপনি কোশেয়ার কিনতেন না। এখনো সুযোগ আছে, এখনো যদি আপনি যোগাযোগ করেন, আপনাকে বুঝিয়ে দিবে কোশেয়ারে কিভাবে আপনি আসতে পারেন। এটা বৈধ, জেনুইন, আমরা কোনো ইলিগাল কিছু করতেছি না। কোম্পানি আইনে যেটা পারমিট করে, কি বলছি আবার, কোম্পানি আইনে যেভাবে একজন লোক শেয়ার হোল্ডার হয়, আমরা সেম সিস্টেমে কিন্তু প্রমোট করতেছি। শুধু আপনাকে বৈশাখ বুঝতে হবে বিষয়টা। আপনি যদি কম বুঝেন, হতে পারে আপনি কম বুঝেন, আপনি একজন বিজ্ঞ লয়ারকে আপনার সাথে নিয়ে আসবেন,
উনি পাশে বসে থাকবে, আপনি তখন কথা বলবেন, দেখবেন লয়ার সাহেব বলবো যে হ্যাঁ আপনাদের এটা ঠিক আছে, ঠিক আছে। তো আর বেশি কষ্ট দেব না আমার পক্ষ থেকে, আপনারা হয়তো আরো থাকতে হবে কারণ ইফতারি করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে আরো দীর্ঘ সময় ধৈর্যের সাথে যেন আপনাদের সাথে আলাপচারিতা করতে পারি, মনের অনুভূতি বলতে পারি, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি, কারণ নিয়ন্ত্রণ রাখতে অনেক সময় পারি না, মাঝে মধ্যে আবেগ চলে আসে, খুব রেগে যাই তাদের উপরে যারা আমাদের 12 বছর ক্ষতি করেছে, তাদের উপরে রাগ চলে আসে। যেন নিজেকে আমি সুস্থ রাখতে পারি, আমার বাচ্চারা যেন সুস্থ থাকে, আমার স্ত্রীও যেন সুস্থ থাকে, সে এখনো জেলে আছে, বেরোতে পারে নাই, আশা করতেছি আগামী সপ্তাহে বের হবে আল্লাহর রহমতে। তো সবকিছু মিলায় আমাদের জন্য দোয়া করবেন ইফতারের সময়, এবং আপনাদের সাথে এই ধরনের বিজয়ের মঞ্চে বহুবার দেখা হবে, বহুবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা ঈদের পরে কয়েকটা ধাপে আপনাদের সাথে আমরা নৌ ভবনে যাব, সেটা প্রকাশ পাবে, দেখবেন অনেকেরই নিয়ে যাব। যারা আমাদের সাথে বিপদের সময় যে 4টা 5টা সংগঠন 6টা সংগঠন ছিলেন, তারা প্রথম যাবে আমার সাথে। এরপরে আমরা ধাপে ধাপে পিএইচডি দেরকে নিয়ে যাব, ডায়মন্ড সব পিএইচডি। এরপরে আমরা কোম্পানির মালিক হিসেবে যাব। এরপরে আমরা এক্সিকিউটিভদের, মানে আমরা একবার না কিন্তু এই চর্চা চালু রাখবো আমরা। কারণ কি অনেকদিন সমুদ্র ভ্রমণ করি না, ঢাকা বরিশাল জায়গা তো এখন তো পদ্মা সেতু হয়ে যাতে আরো বন্ধ হয়ে গেছে যাওয়া, তাই সমুদ্রের ভ্রমণটা কিন্তু আমার ভালো লাগে। তো আপনারা সেটার জন্য সেখানে হয়তো আপনাদের সাথে দেখা হবে, আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আমি কিন্তু বিগত দিনে যত 12 বছর আমি যখন জেল খাটছি তাহাজ্জুদের নামাজে আমি কিন্তু এটা দোয়া করতাম যে আল্লাহ সমস্ত ডিস্ট্রিবিউটরদের দীর্ঘ হায়াত দাও, সুস্থ হায়াত দাও, তাদেরকে বিপদ মুক্ত রাখো, তাদের স্বপ্ন বাস্তবায়ন করো, এবং ডেস্টিনি যাতে আবার শুরু হয়, আল্লাহ তাদের সেই দোয়াটা কবুল করো। আমরা ডেস্টিনি আবার শুরু করতে চাই, তখন দোয়া করছি এইভাবে, আমরা 2024 সালের জুলাইয়ের মধ্যে ডেস্টিনি শুরু করতে চাই, 1 বছর পিছিয়ে গেছি, দোয়াটা এইভাবে করা হয়েছে। তো সবাই ভালো থাকেন। অসম্ভব ভালো লাগলো আপনাদের উপস্থিতি, অসম্ভব পজিটিভ লোক আপনারা, অসম্ভব রকমের পজিটিভ, এইটা আমি জানি, কিন্তু অনুধাবন করে আরো বেশি হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়, মানুষ ভালো হয়, এত ভালো। আমি কিন্তু মাঝে মধ্যে বলি জানেন, আমি সেই ভাই বাংলাদেশের সব মানুষ খারাপ না, আপনি কি আসলে ভালো মানুষ দেখতে চান? তো হ্যাঁ দেখতে চাই, বলেন ইয়েতে বলছি আপনার জেলখানা অনেক সময় কথা হতো, অনেকে রাগ করে পেতে বাংলাদেশে কোনো মানুষ নাই। আমি কি বলো না, ভালো মানুষ দেখতে চান? হ্যাঁ, আমি যে ডেস্টিনি শুরু করি, ভালো মানুষ দেখতে হলে আপনাকে ডেস্টিনি শুরু করতে হবে। সব ভালো মানুষ ওখানে যে ভিড় খেয়েছে, তাই নাকি? আসলে এত ভালো মানুষ আপনি? হ্যাঁ, বুঝেন না আপনি? যারা এখন পর্যন্ত পয়সা জিকির করতেছে আমি কবে বাইরে, তারা কিন্তু স্বীকার করছে। আর ইয়েতে কারাগারের সমস্ত বন্দী কিন্তু বিশ্বাস করে যে ডেস্টিনির লোকেরা কিন্তু আসলে পজিটিভ। আবার অনেক ডিস্ট্রিবিউটর আমি ভিতরে পাইছি, তাই না? তো ভালো থাকেন, রমজান মুবারক, ঈদ মুবারক, সবাই সুস্বাস্থ্য কামনা করে আপাতত আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে।